গাড়ি থেকে নেমে দেখি টিপ টিপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষ হলেই শীত জাঁকিয়ে বসবে সন্দেহ নেই। গুলজার আঙ্কেলকে ধানমন্ডি থানার ওসি বললেন, স্যার 4 তলায় ফ্ল্যাট, চলুন। আমার তখন সবকিছু একটু অস্বাভাবিক লাগলো। কি হয়েছে আসলে? ওনাদের পিছু পিছু আমি লিফটে উঠে জাজ সাহেবের ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটের দরজা খোলা, একজন পুলিশ বসে আছে সোফায়। আমাদের দেখে উঠে দাঁড়ালো। গুলজার আঙ্কেল বেডরুমের দিকে ছুটে গেলেন, তারপর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন দরজা ধরে। আমি গিয়ে দেখলাম বিছানার ওপর শুয়ে আছেন জাজ সাহেব। রক্তে ভেসে যাচ্ছে বিছানার চাদর। কেউ গলা কেটে খুন করেছে আনোয়ার হোসেনকে। আমার গা কেঁপে উঠল। দরজা ধরে আমি পতন ঠেকালাম। সেই সময় আমার কানে ভেসে এলো রুমে গান বাজছে। কি আশ্চর্য, এই সময় এই গান কে বাজাচ্ছে? ভালো করে লক্ষ্য করে বুঝলাম ঘরের ভেতরে একটা সাউন্ড বক্স থেকে আসছে মিউজিক, খুবই মৃদু। গুলজার আঙ্কেল হেঁটে গিয়ে সাউন্ড বক্স অফ করে দিলেন। আমি এদিক ওদিক তাকালাম। রিমা বা মিসেস আনোয়ার হোসেনকে দেখলাম না রুমের কোথাও। নিশ্চয়ই তারা অন্য রুমে আছে। আচ্ছা, আনোয়ার হোসেন খুন হওয়ার সময় তারা কোথায় ছিলেন? পরদিন আমার ঘুম ভাঙলো দেরিতে। গত রাতে দেখা সেই বীভৎস খুনের দৃশ্য থেকে আমি এখনো বের হতে পারিনি। মিলি বলল, অফিসে যেও না, আজ ছুটি নাও, রেস্টে থাকো। আমি বসকে মেসেজ পাঠিয়ে দিলাম, আসলেই আমার রেস্ট দরকার। সারাদিন শুয়ে থেকে একটু চাঙ্গা বোধ করলাম। তারপর আবার কৌতূহল মাথা চাড়া দিল। কি করছে এখন গোয়েন্দা গুলজার হোসেন জানা দরকার। খুনের কোনো কুল কিনারা কি করতে পেরেছে ওই খুরদার ব্রেনের লোকটা? কত দূর এগোলো? বিকেলের দিকে আমি গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে গিয়ে হাজির হলাম। গুলজার আঙ্কেল বের হচ্ছিলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, তুমি কালকের শখ এখনো কাটিয়ে উঠতে পারোনি না? আমি একটু থানায় যাচ্ছি, যাবে? আমি রাজি হয়ে গেলাম। তীব্র কৌতূহলের কাছে শারীরিক মানসিক দুর্বলতা উড়ে গেল। থানায় গিয়ে গুলজার আঙ্কেল, ওসি সাহেব আর তদন্তকারী কর্মকর্তাদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। ওসি সাহেব বললেন, স্যার আপনি যাই বলেন, আমার ধারণা রিমার ওই ঘটনার সাথে এই খুনের ঘটনার মিল নেই। এটা কোনো ডাকাতের কাজ হতে পারে, অথবা জাজ সাহেবের কোনো পুরনো শত্রু হওয়া অসম্ভব না। সারা জীবন বহু মানুষের বিচার করেছেন, কে কোথা থেকে খেপেছিল বলা যায় না। গুলজার আঙ্কেল বিরক্ত হয়ে বললেন, রফিক, মিল আছে কি নেই সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে আমার ধারণা একটা যোগসূত্র অবশ্যই আছে, সেটাই আমাদের বের করতে হবে। এখন আমি জানতে চাই কিভাবে পুলিশ জানলো ওই খুনের কথা? রিমা আর আনোয়ার ভাবি তখন কোথায় ছিল? ওসি রফিক একসময় গুলজার আঙ্কেলের সাথে কাজ করতেন। নড়ে চড়ে বসে বললেন, স্যার রিমা জামিন পাওয়ার পর আমি ওই বাসার ওপর নজর রাখার জন্য কনস্টেবল রাহাতকে দায়িত্ব দিয়েছিলাম। ওই প্রথমে জানতে পেরে আমাদের খবর দিয়েছে। আমরা খুব দ্রুত হাজির হয়ে গিয়েছি সেখানে। গিয়ে দেখি এই অবস্থা। রিমা তখন ঘুমোচ্ছিল তার রুমে, সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে, টের পায়নি কিছুই। মিসেস আনোয়ার অজ্ঞান হয়ে পড়েছিলেন ড্রয়িং রুমে। গুলজার হোসেন কিছুক্ষণ চিন্তা করে বললেন, রাহাতকে রাখো। অল্প বয়সে এক পুলিশ এসে স্যালুট ঠুকলো। গুলজার হোসেন কিছুক্ষণ তাকে দেখলেন। তার সেই অন্তর্ভেদী চোখের সামনে রাহাত অস্বস্তি বোধ করতে লাগলো। গুলজার আঙ্কেল বললেন, রাহাত, আপনি কিভাবে জানলেন আনোয়ার হোসেন খুন হয়েছে? রাহাতের অস্বস্তি বেড়ে গেল। স্যার আমি ওই বাসার ওপর নজর রাখছিলাম। বৃষ্টি আর শীত থাকায় বাসার দারোয়ানের কাছে গিয়ে বসেছিলাম। তারপর একবার মনে হলো দুপুর থেকে জাজ সাহেবের বাসার কেউ চলাচল করছে না, অস্বাভাবিক ব্যাপার। ভাবলাম একবার ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে ঘুরে আসি। ফ্ল্যাটে গিয়ে দেখি দরজা খোলা। ঢুকে দেখি এই অবস্থা। সাথে সাথে আমি ওসি স্যারকে ফোন দিয়ে ঘটনা জানিয়েছি। ওসি সাহেব বললেন, বাসার দারোয়ানও স্যার এই রকমই বলছে। গুলজার হোসেন কিছুক্ষণ চিন্তা করে বললেন, রাহাত, গতকাল রাতে আপনার সাথে কে ঢুকেছিল ওই বাসায়? আপনাকে সে কিভাবে ম্যানেজ করলো? রুমে সবাই বিস্মিত হয়ে গুলজার হোসেনের দিকে তাকালো। রাহাত নার্ভাস ভঙ্গিতে বলল, কি বলেন স্যার, কে থাকবে আমার সাথে?
গুলজার আঙ্কেল বললেন, সিসি ক্যামেরায় সব ধরা আছে রাহাত, সত্যি কথা বলেন নাকি আমি বলবো? গতকাল আপনি বিকেল থেকে ওই বাসার আশেপাশে দাঁড়িয়েছিলেন, সিভিল ড্রেসে ছিলেন যাতে পুলিশ বলে কেউ টের না পায়। রাতের দিকে এক লোক আপনার সাথে এসে গল্প জুড়ে দেয়, সে সম্ভবত কোনোভাবে আপনাকে কনভিন্স করে ফেলেছিল। আমার ধারণা সে রিমাদের বাসা নিয়ে কোনো গল্প ফেঁদেছিল আপনার কাছে। এরপর আপনার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করে সে সেটা প্রমাণ করার জন্যই ওই ফ্ল্যাটে আপনাকে নিয়ে গেছে। পাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরায় আপনাদের দুজনকে অনেকক্ষণ ধরে গল্প এবং শেষ দিকে মৃদু কথা কাটাকাটি করতে দেখা গেছে। যদিও ওই ক্যামেরায় ওই দোকানের সামনের ছাড়া আর কোনো কাভারেজ নেই। জাজ সাহেবের বিল্ডিংয়ে আবার সিসি ক্যামেরাও নেই, তবে আমি ঘটনা আন্দাজ করতে পারি। রাহাত, আপনার বয়স অল্প, আপনাকে ফাঁদে ফেলেছে লোকটা। একটু থেমে গুলজার হোসেন বললেন, আমি যখন জাজ সাহেবের বাসায় যাই তখন ড্রয়িং রুমে একটা ধস্তাধস্তির চিহ্ন দেখেছি। কার্পেট এবং টেবিল পরীক্ষা করে মনে হচ্ছে এখানে একটা ধস্তাধস্তি হয়েছিল। মিসেস আনোয়ারকেও ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, কিন্তু মিসেস আনোয়ার জানিয়েছিল তিনি কাউকে দেখেননি। আনোয়ার সাহেবের ওই অবস্থা দেখে তিনি রিমাকে রাখতে এসে ড্রয়িং রুমেই অজ্ঞান হয়ে পড়ে যান। তাহলে ধস্তাধস্তি করলো কে? আমি তখন আপনার স্টেটমেন্ট ওসি রাফিকের কাছ থেকেই শুনলাম। আজ সকালে দারোয়ানের সাথে কথা বলে বুঝলাম দারোয়ান কিছু লুকাচ্ছে। আপনি নিশ্চয়ই অন্য লোকটার কথা যেন না বলে তার জন্য দারোয়ানকে হুমকি দিয়ে রেখেছিলেন। পরে পাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরা চেক করে ওই লোকটার সাথে আপনাকে কথা বলতে দেখলাম। আচ্ছা, লোকটাকে কি আপনি আগে চিনতেন? কনস্টেবল রাহাতের নার্ভাস ব্রেকডাউন হলো। সে হাউমাউ করে উঠল। বিশ্বাস করেন স্যার, আমি তাকে চিনতাম না। একা দাঁড়িয়েছিলাম, এসে গল্প শুরু করলো। বলল সে নাকি জাজ সাহেবকে চেনে, তার ধারণা রুমাই সব খুনের পেছনে আছে। বলল চলেন জাজ সাহেবকে গিয়ে প্রমাণ দিয়ে আসি খুনের। আমার স্যার কি হলো ভাবলাম, ব্যাটা বড় বড় কথা বলছে। যাই, জাজ সাহেবের সামনে নিয়ে যাই। ফ্ল্যাটে গিয়ে দেখি দরজা ভেজানো। ভেতরে গিয়ে দেখি ফ্লোরে মিসেস আরওয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা জাজ সাহেবের রুমে ঢুকে গেল। আমি সম্বিত ফিরে তাকে ডাক দিতেই সে দ্রুত বেগে জাজ সাহেবের রুম থেকে বের হয়ে গেল। আমি তখনও বুঝিনি সে খুন করে এসেছে, ভেবেছি চুরি করতে গিয়েছিল। তাকে জাপটে ধরার জন্য চেষ্টা করছিলাম, ছুটে দৌড়ে পালিয়ে গেছে। ওসি সাহেব হুঙ্কার দিয়ে বলে উঠলেন, হোয়াট? তুমি এই ঘটনা চেপে গেছো কেন? কেন আমাদের জানাওনি? রাহাত মাথা নিচু করে বলল, স্যার আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম আমি জড়িয়ে যাব এর সাথে। তবে স্যার আমি ওই শালাকে খুঁজে বের করবই। আজ সারা দিন খুঁজছি, ওকে দেখলে ঠিকই চিনবো আমি। ওসি সাহেব আবার হুঙ্কার দিলেন, মূর্খ, আমাদের জানালে আগেই তাকে ধরা যেত। তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব আমি। জাজ সাহেবের পাশের বাসার সিসি ক্যামেরার ভিডিও গুলজার আঙ্কেল মোবাইলে করে নিয়ে এসেছিলেন, সেটা চালানো হলো। সেখানে দেখা গেল রাহাতের সাথে এক লোক কথা বলছে। ওই ভিডিও দেখে আর রাহাতের সাথে কথা বলে পুলিশের একজন এক্সপার্ট লোকটার একটা প্রোটেক্ট এঁকে ফেললো। কিন্তু খুনিকে কোথায় পাওয়া যাবে? কেন সে খুন করলো? আগের 3টে খুন তাহলে কে করেছিল? গুলজার হোসেন বললেন, ভিডিওতে দেখো, রাহাতের সাথে কথা বলার সময় লোকটা 2 বার মোবাইল ব্যবহার করে কথা বলেছে। ওই লোকটার টাওয়ারগুলোর ওই সময়ের কল বিশ্লেষণ করো রফিক, আশা করি খুনের মোবাইল নাম্বার পেয়ে যাবে। আরেকটা কথা আমার মনে হয় সে ঢাকার কোনো আবাসিক হোটেলে উঠেছে। ভিডিও খেয়াল করে দেখো, একবার ফোন বের করতে গিয়ে পকেট থেকে চাবি পড়েছে তার। চাবির রিংটা লম্বা, সাধারণত আবাসিক হোটেলে যেমন ব্যবহার করা হয় তেমন। ওসি বললেন, জি স্যার, ভালো বলেছেন, সব তথ্যই যাচাই করছি, আশা করি খুনিকে ধরে ফেলবো তাড়াতাড়ি। আমরা বাসায় চলে এলাম। মিলি সব ঘটনা শুনে চোখ বড় বড় করে বলল, কি আশ্চর্য, জাজ সাহেবকে খুন করলো কেন লোকটা? ওই লোকই কি রিমার হাজবেন্ড আর তার বন্ধুর ফ্যামিলিকে খুন করেছে? আমি বললাম, রিমার হাজবেন্ড না বয়ফ্রেন্ড সেটা কিন্তু এখনো শিওর না। পুলিশ কিন্তু কোনো কাবিননামা পায়নি এখনো। ওই দিন যে বিয়ে হয়েছিল তার কোনো প্রমাণই নেই। মিলি বলল, তোমার যেমন কথা, কেউ বয়ফ্রেন্ড নিয়ে বেনারসি শাড়ি পরে বাসর করতে যায় নাকি? বিয়ে নিশ্চয় করেছিল, পুলিশ খুঁজে পাচ্ছে না। রিমা সুস্থ হলে ঠিকই পাবে। আমি বললাম, তাও ঠিক,
পরদিন আমার ছুটি ছিল। সকালে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসেছি। গুলজার আঙ্কেল ফোন দিয়ে বললেন উনি থানায় যাচ্ছেন, আমি যাব নাকি। আমার বের হতে ইচ্ছে করছিল না, ছুটির দিনে আরাম করতে ইচ্ছে করে। অনিচ্ছা নিয়েও বললাম, আঙ্কেল বিশেষ কোনো কারণ আছে থানায় যাওয়ার? উনি যা বললেন তাতে চমকে গেলাম। বললেন আজ সকালে ওই লোকটা মারা গেছে পুলিশের হাতে, যাকে খুনি বলে সন্দেহ করা হচ্ছে। আমি বিস্মিত হয়ে গুলজার আঙ্কেলের সাথে থানায় চললাম। থানায় গিয়ে দেখি ওসি রফিক সাহেব বিরাট খুশি। বললেন স্যার, খুনি ফিনিশড হয়ে গেছে। বেটা জোনাকি হোটেলে লুকিয়েছিল, পুলিশ দেখে 4 তলা থেকে পাইপ বেয়ে লাফাতে গিয়েছিল, পড়ে মারা গেছে। কনস্টেবল রাহাতকে দেখলাম নির্ভার হাসি খুশি। বোকামি করে তদন্তের মুখে পড়তে হচ্ছিল তাকে। খুনি ধরা পড়া স্বস্তি পেয়েছে। গুলজার আঙ্কেলকে দেখে বিরাট স্যালুট ঠুকলো। বলল স্যার, এই বটটাই ছিল সেদিন রাতে। জাজ সাহেবকে খুন করা চাকুটাও পাওয়া গেছে হোটেলে তার রুমে। আমি বললাম কিন্তু লোকটা খুন করলো কেন জাজ সাহেবকে? গাজীপুরের 3 খুনি বা কে করেছে? ওসি সাহেব বললেন তদন্ত চলছে, খুনির পরিচয় ভালো করে বের করতে পারলে ইতিহাস জানা যাবে। আমরা বাসায় চলে এলাম। বিকেলের দিকে টিভিতে খবর দেখতে বসেছিলাম। খবরে খুনির পরিচয় পাওয়া গেল। খুনি লোকটা আসিফ অর্থাৎ রিমা যাকে বিয়ে করেছিল বলেছে তার ছোট ভাই। খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে পুলিশের ধারণা আসিফের এই ভাই রিমার ওপর প্রতিশোধ নিতে খুন করেছে জাজ সাহেবকে। এমনও হতে পারে রিমাকেই খুন করতে গিয়েছিল, কিন্তু জাজ সাহেবের রুমে ভুল করে চলে গেলে জাজ সাহেব দেখে ফেলেন, তাই জাজ সাহেবকেই খুন করে পালিয়ে আসে খুনি। পুলিশের ধারণা আগের 3টে খুনি রিমা করেছে, যদিও মোটিভ এখনো পরিষ্কার না। হতে পারে রিমাকে বিয়ে না করে ধরে নিয়ে গিয়েছিল আসিফ। রিমা খাবারে বিষ মিশিয়ে তাকে মারতে গিয়েছিল, আর ওই খাবার খেয়ে বাকি দুজনও মারা গেছে। বন্ধুরা, গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে গল্পের পরবর্তী পর্ব ও আগের পর্বের লিঙ্ক শেয়ার করা থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর এটা যেহেতু আমাদের নতুন চ্যানেল, তাই প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।